আসসালামু আলাইকুম। বিজ্ঞান বিভাগের ভর্তি যোদ্ধা ঠিক কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জার্নি। আর এই জার্নিতে তোমাকে জানতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আসলে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন কোন প্যাটার্ন থেকে কোশ্চেনগুলো আসে এবং কীভাবে কোশ্চেনগুলোকে তোমার অ্যানালাইসিস করা দরকার, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে ওই বিশ্ববিদ্যালয়ে আসলে কোন প্যাটার্নে কোশ্চেনটা হয়ে থাকে। আজকে কিন্তু আমি তোমাদের সাথে যুক্ত আছি, তোমাদের সোহান ভাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে আসা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব, অর্থাৎ তোমাদের রসায়নের ক্ষেত্রে 22-23 সেশনে কীভাবে কোশ্চেন এসেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং কোন কোন টপিকগুলো তোমাদেরকে হিট করেছিল এবং যে জায়গাগুলো থেকে বারংবার এই কোশ্চেনগুলো এসেছিল সেই টপিকগুলোকে আমরা টু দ্য পয়েন্ট আমরা চুলছেড়া বিশ্লেষণ আজকের ক্লাসের মাধ্যমে করব। সো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। দেখো এইখানের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না। দেখো এখান থেকে টু দ্য পয়েন্ট হচ্ছে ভাই ব্যবহার করা হয় না। তোমরা চোখের পলকে কি করতে পারো ভাইয়া, এখান থেকে আনসার দিয়ে দিতে পারো যে আসলে যেটা বাহক হিসেবে ব্যবহার করা হয় থেকে সেটাকেই তোমরা আনসার দিয়ে দিতে পারো। সো কোশ্চেনটা তোমাকে সুন্দর মতো প্রপারলি পড়তে হবে এবং দেখতে হবে আসলে তোমার কোন জিনিসটা তোমার পরীক্ষায় চেয়েছে সেটাকেই তোমাকে আনসার করতে হবে। এখন যেহেতু আমাকে এখান থেকে বলেছে ফার্স্ট অফ অল যে আসলে কোনটাকে ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না। এখন ক্রোমাটোগ্রাফিটা কি জিনিস? আসলে ক্রোমা হচ্ছে কি ভাইয়া? ক্রোমা হচ্ছে রং, যেটাকে আমরা বলে থাকি, বা বর্ণ আমরা বলে থাকি। আর গ্রাফি মানে হচ্ছে কি ভাই? চিত্র আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ রং চিত্র। অর্থাৎ এই ক্রোমাটোগ্রাফিটা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে রংযুক্ত এবং রংহীন যে যৌগগুলো আছে এই যৌগগুলোকে মিশ্রণ থেকে আলাদা করার প্রক্রিয়া হচ্ছে কি এই ক্রোমাটোগ্রাফি। সো এই ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা অনেক ধরনের ক্রোমাটোগ্রাফি দেখতে পারবো। একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, এরকম বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফিগুলো রয়েছে। এখন এই ক্রোমাটোগ্রাফিগুলোর ক্ষেত্রে তোমাকে বলেছে এখান থেকে যেটা সেটা হচ্ছে ভাই গ্যাস ক্রোমাটোগ্রাফি তো সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চেয়েছে এবং কোনটিকে বাহক হিসেবে আমরা ব্যবহার করব না। অর্থাৎ যখন এইগুলো আমরা আলাদা করতে চাই যৌগ থেকে, ঠিক তখন আসলে বাহক হিসেবে কোন কোন যৌগগুলোকে ব্যবহার করা হয় থাকে। এখন বাহক হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন কলামের মধ্যে যে ঘটনাটা ঘটে থাকে তখন এখানে প্রতিক্রিয়াশীল অর্থাৎ যেগুলো হয় থেকে অর্থাৎ এরা খুব সহজে কি করতে পারে? বিক্রিয়া করতে পারে। যাতে এমন কোনো যৌগ আমাকে নেওয়া যাবে না যে যৌগগুলো কি করতে পারে? খুব সহজে বিক্রিয়া করতে পারে। এরকম যৌগকে আমরা নিলে খুব সহজে আমাদের কি হবে ভাইয়া? এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমরা আলাদা করতে চাই সেটাকে আমরা আলাদা করতে আর পারবো না। এ কারণে তোমাকে যে কাজটা করতে হবে যেটা হচ্ছে নিষ্ক্রিয় এবং কম প্রতিক্রিয়াশীল এরকম যৌগকে আমাদের কি করতে হবে? বা মৌলকে ব্যবহার করতে হবে। এখন আমার কথা হচ্ছে এইখানের মধ্যে দেখো গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে যে কাজটা করা হয় থেকে এখানের মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যান্ড দেন হিলিয়াম যে আছে এই তিনটা মৌলকে গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কি হয় থেকে ভাইয়া? এই গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এরা কম প্রতিক্রিয়াশীল হয় থেকে এবং নিষ্ক্রিয় হয় থেকে, যার কারণে এদেরকে খুব সহজে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। এখন এইখানের মধ্যে আরেকটা অপশন আছে কি ভাইয়া? অক্সিজেন। এই অক্সিজেনটা খুব প্রতিক্রিয়াশীল হয় থাকে এবং যেটা কলাম ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে বিভিন্ন কলামে বিক্রিয়া করে এটা আমাদের ডিজাস্টার করে দিয়ে থাকে, অর্থাৎ এরা আমাদের কি করে থাকে? প্রবলেম সৃষ্টি করে থাকে। যার কারণে আমরা এখান থেকে বলতে পারবো আসলে নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আনসার যে ভাই অক্সিজেন যে আছে এই অক্সিজেনটাকে আমাদের কি করা হয় না? ব্যবহার করা হয় না, কারণ এটা খুব প্রতিক্রিয়াশীল হয় থাকে এবং আমাদের কলাম ক্রোমাটোগ্রাফির মাধ্যমে বাধা সৃষ্টি করে থাকে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার এর মাধ্যমে পেয়ে গেলাম। সো আমরা চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে মুভ করি। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখব যে আমরা ইতিমধ্যে তোমরা যারা এসএসসি 26 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য আমরা আমাদের আই এডুকেশন থেকে ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ নিয়ে এসেছি, যেখানে এই ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচের মাধ্যমে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের কম্প্যাক্ট প্রিপারেশন কমপ্লিট হবে এবং তোমাদের যারা বেসিক কনসেপ্টে অনেক ল্যাগ আছে এই বেসিক কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো আমরা নিয়ে থাকবো এবং তোমাদের হাতে ধরে ধরে দেখাই দিব যে আসলে কীভাবে শর্টকাট ট্যাকটিক্স এবং কোন কোন ওয়েতে তুমি ফলো করলে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জার্নিটাকে খুব স্মুথলি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করতে পারবে। এবং দেখো এখানের মধ্যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের ডেডিকেটেডলি বৃষ্টি করে লাইভ ক্লাস থাকতেছে এবং এছাড়াও তোমাদের অধ্যায় ভিত্তিক এক্সাম কিন্তু আমাদের থাকতেছে। এবং তোমরা আরো গিফট আইটেম এর হিসাবে পাচ্ছ কি ভাইয়া? এখান থেকে তোমরা দেখতে পারবা গিফট আইটেম হিসেবে তোমরা পাচ্ছ যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য থাকতেছে আমাদের রেকর্ডেড ক্লাস এবং গুচ্ছ কোর্স এ সম্পূর্ণরূপে তুমি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা। এবং এছাড়াও এইখানের মধ্যে দেখতে পারবা আমরা প্রিন্টেড লেকচার শিট তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেওয়া হবে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের ডেডিকেটেডলি এবং খুবই কম্প্যাক্ট ওয়েতে তুমি লাস্ট মোমেন্টে কীভাবে প্রিপারেশন নিবা এবং কোন কোন জেস্ট পয়েন্টগুলো তোমার দেখে যাওয়া দরকার তা আমাদের খুবই কম্প্যাক্টভাবে আলোচনা করা হচ্ছে আমাদের এই লেকচার শিটগুলোতে এবং যেটা তোমার জন্য একবারে ওয়ান স্টপ সলিউশন হতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয় যাত্রায়। সো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই কোর্সে এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করে ফেলো এবং এই কোর্সের ক্লাসের ফিচার্স তোমাদেরকে এতটুকু বলতে পারি যে ভাইয়া তুমি খুবই জেস্ট লেভেলের জিনিসগুলো পেতে যাচ্ছ এই কোর্সের মাধ্যমে। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই।
দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা কি ছিল, নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল, অর্থাৎ কার্বোক্যাটায়নটা কি জিনিস আমরা সেটা আগে লক্ষ্য করব, অ্যান্ড দেন কোনটা সব থেকে বেশি মানে কি হবে স্থিতিশীল হবে সেটা আমরা লক্ষ্য করব। এখন কার্বোক্যাটায়নটা কিভাবে আসে সেটা হচ্ছে আমরা জানি বিভাজন যে আছে এই বিভাজন বেসিক্যালি দুই ধরনের হয় থাকে, একটাকে বলা থেকে সুষম বিভাজন আর একটাকে বলা থেকে বিষম বিভাজন। এখন সুষম বিভাজন যখন হবে তখন আমাদের কি হবে, কার্বন কার্বনের মধ্যে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা গঠন করবে সেটা কি করবে, পরস্পর পরস্পর সমানভাবে ডিভাইড করে নেবে। সো এখানে কোনোভাবে পার্শিয়ালি পজিটিভ বা নেগেটিভ হবে না। বাট বিষম বিভাজন যখন হবে তখন এখান থেকে আমরা দেখতে পারবো যে একজন বেশি নেবে একজন কম নেবে, তার মানে এখান থেকে ঘটনা দেখা যাবে একজন পার্শিয়ালি পজিটিভ হবে একজন পার্শিয়ালি নেগেটিভ হবে। সো ওইখানে থেকে আমাদের কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন বেসিক্যালি সৃষ্টি হবে। অর্থাৎ কার্বোক্যাটায়ন আমরা যেটাকে বলতেছি পজিটিভ পোষণ, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, আর কার্বন আয়ন হচ্ছে কি যেটা নেগেটিভ পোষণ আমাদের সৃষ্টি হবে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া দেখো কোনটা বেশি মানে স্থিতিশীল হবে। অর্থাৎ স্থিতিশীলতা কখন হয় থেকে, যখন একটা মানুষের যে ক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে ভাই তার টাকা পয়সা সম্পূর্ণরূপে আছে, অর্থাৎ সে যা চায় তাই পায়, তার মানে কি সে স্থিতিশীল না। কিন্তু একটা মানুষের টাকা পয়সা নাই, তার মানে সে কি করে যায়, আরো বেশি বেশি পরিমাণে চায়। সো তার কি হয় থেকে ওই জিনিসের প্রতি আগ্রহ থাকে। বাট স্থিতিশীলতা ঠিক এরকমই বিষয় বোঝাচ্ছে। এইখানের মধ্যে দেখো আমরা দেখতেছি মিথাইল মূলক আছে, অর্থাৎ মিথাইল একটা কি অ্যালকাইল মূলক না, আর অ্যালকাইল মূলক কি হয় থেকে ভাই সবসময় মাথায় রাখবা, অ্যালকাইল মূলকটা হয় থেকে ইলেকট্রন ডোনার, ইলেকট্রন ডোনার। অর্থাৎ এই ইলেকট্রনের কি করে থাকে ভাইয়া, সাপ্লাই দিয়ে থাকে, ইলেকট্রনের সাপ্লাই দিয়ে থাকে। অর্থাৎ এই যেহেতু ইলেকট্রনের সাপ্লাই দেয়, এখন কার্বোক্যাটায়ন যে আছে, কার্বোক্যাটায়ন আমি বলতেছি, এখন কার্বোক্যাটায়ন মানে কি পজিটিভ, পজিটিভ মানে কি, পজিটিভ মানে তার ইলেকট্রনের কি আছে দরকার আছে, কারণ কি পজিটিভ চার্জ কি করবে, তার মানে ইলেকট্রন সে দান করেছে, দান করেছে মানে কি সেই ইলেকট্রন নেওয়ার মতো তার ক্যাপাবিলিটি আছে। সো সেই ইলেকট্রন চায়, ধরো ভাই তুমি কি করতে চাও, কাচ্চি খেতে চাও, তার মানে কি তোমাকে যে যত বেশি পরিমাণে কি করবে কাচ্চি খাওয়াবে, ঠিক তত বেশি পরিমাণে কি হবে তোমার ভালো লাগবে। বাট একটা এমন একটা টাইমে চলে যাবা যখন তোমার কাচ্চি খেতে আর ভালো লাগবে না। ধরো তুমি খেতে চাও ভাই 2 প্লেট, মানে 2 প্লেট কাচ্চি খেলে তোমার কি হয়ে যায়, 2 প্লেট কাচ্চি খেলেই তোমার হচ্ছে কি যে ভাই আমার ফুলফিল, আমার ডান। সো এরকম সিচুয়েশন যদি তোমার ক্রিয়েট হয়ে থাকে তাহলে এখান থেকে দেখবো যে ভাই তোমার যেটা চাহিদা তুমি সেটা যদি প্রপারলি পেয়ে থাকো তাহলে তুমি কি হচ্ছ, স্থিতিশীল হচ্ছ। ঠিক একই রকম ভাবে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যে বিষয়টা হয় থাকে সেটা হচ্ছে তার ইলেকট্রনের দরকার, কারণ পজিটিভ চার্জ যার কারণে নেগেটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। সো ইলেকট্রন ডোনার যারা আছে তাদের কাছ থেকে সে কি করবে, ইলেকট্রন নিবে। অর্থাৎ ধরো যে ভাইয়া তুমি 3 প্লেট কাচ্চি খেতে পারো, সো তোমার সর্বোচ্চ ক্যাপাবিলিটি কি 3 প্লেট। সো এই কারণে কি হবে, এইখানের মধ্যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যে ঘটনাটা হয় থাকে সেখানে সর্বোচ্চ 3 ডিগ্রি যে আছে, এই 3 ডিগ্রিটা কি হয় থাকে সর্বোচ্চ বেশি পরিমাণে এখানে ইলেকট্রন সাপ্লাই দিয়ে থাকে, যার কারণে এটা সব থেকে বেশি কি হবে, এস্টাবলিশড হবে বা কি হবে, স্থিতিশীল হবে। কারণ তুমি যেরকম কি হয়েছিল স্থিতিশীলতা অর্জন করছিলা কাচ্চি খাওয়ার পর, ঠিক সেম ভাবে কি করবে কার্বোক্যাটায়নের 3 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, সব থেকে বেশি মানে কি হবে যে ভাইয়া স্থিতিশীলতা অর্জন করবে। ঠিক তারপরে কি হবে ভাই 2 ডিগ্রি, তারপরে কি হবে 1 ডিগ্রি, তারপরে কি হবে 0 ডিগ্রি আমরা যেটাকে বলে থাকি সেটা আমাদের কি হবে, স্থিতিশীল হবে। ঠিক একই রকম ভাবে আমরা কার্বন আয়নের ক্ষেত্রে কি দেখবো, ভাই ইলেকট্রন তোমার আছে আগে থেকেই, তুমি আরো কি করতেছো, মানে তুমি কাচ্চি খেয়ে ফেলছো বাট আরো তোমাকে কাচ্চি দেওয়া হচ্ছে, তার মানে কি তোমার কাছে কি ভালো লাগবে, অবভিয়াসলি ভালো লাগবে না। যার কারণে কি হবে, এটা ঠিক রিভার্স পোষণ হবে কি স্থিতিশীলতার ক্ষেত্রে, এই যে কার্বোক্যাটায়নের ঠিক রিভার্স পোষণটা হবে কি কার্বন আয়নের জন্য। যার কারণে আমরা এখান থেকে বলতে পারবো যে ভাই 3 ডিগ্রি অ্যালকাইল যে রয়েছে, এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যে রয়েছে, এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি হবে সব থেকে বেশি মানে স্থিতিশীল হবে। তারপরে হবে 2 ডিগ্রি, তারপরে হবে কি ভাইয়া, তারপরে আমরা দেখতে পারবো যে তারপরে হবে আমাদের 1 ডিগ্রি, তারপরে আমরা দেখতে পারবো কি ভাইয়া যে আমরা দেখবো 0 ডিগ্রি, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি এই যে CS3 যে আছে, CS3 এইটা আমাদের কি হবে, স্থিতিশীল হবে। যার কারণে আমি এখান থেকে বলে দিতে পারি যে ভাই এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 0 ডিগ্রি আমরা যেটাকে বলে থাকি, এটা হবে স্থিতিশীলতার ক্রম। সো এখান থেকে দেখো এটা হচ্ছে কি ভাই, এখানে হচ্ছে কি 0 ডিগ্রি আমি বলছি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে কি ভাইয়া যে এদিকে একটা আছে মানে হাইড্রোজেন আছে, এখানে হচ্ছে কি এখান থেকে আমি পাইছি 1 ডিগ্রি। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে এইটা বলতেছি ভাই, এইটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কাঙ্ক্ষিত আনসার, যে ভাই তুমি যা চাও যেটা পেলে তুমি খুশি হও সেটাই হচ্ছে কি ভাইয়া তুমি পেয়ে গেছো। যার কারণে কি হচ্ছে 3 ডিগ্রি অর্থাৎ সব থেকে বেশি মানে এস্টাবলিশ হয়ে থাকে, যার কারণে আমাদের সব থেকে বেশি মানে এই কার্বোক্যাটায়নটা কি হবে, স্থিতিশীল হবে। অর্থাৎ এখান থেকে তোমরা দেখো নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল যে আছে, অর্থাৎ নিউক্লিওফাইল কি হয় থাকে নিউক্লিয়াসের প্রতি আকর্ষী, নিউক্লিয়াসের প্রতি কারা আকর্ষী হয়, নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ। সো নিউক্লিয়াসের প্রতি আকর্ষী কারা হবে, নেগেটিভ যারা তারাই হবে। এন্ড দেন ভাই এখানে হচ্ছে কি ইলেকট্রোফিলিক আমরা দেখি, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে কি ইলেকট্রনের প্রতি আকর্ষী। এখন ইলেকট্রনের প্রতি আকর্ষী কারা হবে, যারা পজিটিভ তারা কি হবে ইলেকট্রনের প্রতি আকর্ষী। সো তাদেরকে বলা হবে কি ভাইয়া যে ইলেকট্রোফিলিক। সো এই কনসেপ্টগুলো মাথায় রাখতে পারলে ভাইয়া তুমি এখান থেকে খুব সহজে কি করতে পারবা যে ভাইয়া তোমার বিকারক বিভাজন যে আছে এই কনসেপ্টটা তোমার জন্য একবারে কি হবে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো চলেন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের মধ্যে এখন মুভ করি। এখন এখান থেকে নেক্সট কোশ্চেন আমাদের বলেছে আলফা বিটা এবং গামা কণাগুলোর চার্জ যথাক্রমে, অর্থাৎ আলফা বিটা গামা যে আছে এগুলো কি হয়ে থাকে, এগুলোকে আমরা কি জানি ভাইয়া, এই আলফা বিটা গামা যে রয়েছে এরা হচ্ছে কি, এরা হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের
তেজস্ক্রিয়তা যে আছে, অর্থাৎ তেজস্ক্রিয়তার থেকে আমরা এই ধরনের রশ্মিগুলো কি হয়ে থাকে ভাইয়া, আলফা বিটা গামা এই ধরনের রশ্মি আমরা পেয়ে থাকি। এখন এইখানের মধ্যে আলফাটা কি হয়ে থাকে এবং বিটাটা কি হয়ে থাকে এবং গামাটা কি হয়ে থাকে সেটা আমরা লক্ষ্য করব। এখন এই আলফা বিটা গামা যে রয়েছে, আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি, আলফা বলে থাকি। অর্থাৎ দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত নিউক্লিয়াসকে আমরা কি বলতেছি ভাইয়া, আলফা বলতেছি। যেখানে কি হয় থাকে প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা কত হয় থাকে 4, বাট ইলেকট্রন সংখ্যা কত হয় থাকে 0 হয় থাকে। এখন এই আর এটা হচ্ছে আলফা এবং বিটাটা কি হয় থাকে, বিটা হয় থাকে ইলেকট্রনের প্রভাব আমরা যেটাকে বলতে -1, এটা হচ্ছে কি ভাইয়া 0 হয় থাকে, অর্থাৎ ইলেকট্রনের মতোই আমাদের এটা হয়ে থাকে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহকে বলা থাকে। আর গামা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় রশ্মি। এখন এইখানের মধ্যে আমরা দেখলাম যে এদেরকে এভাবে প্রকাশ করা হয় থাকে, এটা হচ্ছে 0 0 দ্বারা প্রকাশ করা হয় থাকে। এখন এইখানের মধ্যে আলফা বিটা গামা যে রয়েছে এদের ক্ষেত্রে চার্জটা কিরকম হয় থাকে। এখন যেহেতু বলছি এটা ইলেকট্রনের মতো, তার মানে কি হবে ই মাইনাস এরকম হবে। আর এটা গামা যে রয়েছে যেহেতু এখানে কি আছে চার্জ কত আছে 0 না, সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে বলে দিতে পারবো যে ভাই এখানকার মধ্যে আমাদের চার্জ কি দেখবো, দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত নিউক্লিয়াস। অর্থাৎ এখানের মধ্যে আলফা এর জন্য চার্জ কত হবে, +2 হবে, আলফার জন্য চার্জ +2 হবে। সো এইখানের মধ্যে -2 আছে, যার কারণে এই অপশন হবে না। -1 আছে, হবে না। তাহলে এখানে +1 আছে, হবে না। এই যে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি হবে ভাইয়া, যে +2 -1 আর কি গামার জন্য 0 হবে। এখন এখান থেকে আবার অনেক সময় এভাবে ঘুরায় পেঁচা কোশ্চেন চলে আসে যে ভাইয়া কোন রশ্মিটি আসলে বা হচ্ছে এইখানের মধ্যে তেজস্ক্রিয় রশ্মিগুলো যে রয়েছে, এই তেজস্ক্রিয়তারা যে আছে, এই তেজস্ক্রিয়তাগুলোর মধ্যে আসলে কোনটার ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয় থাকে। সেক্ষেত্রে মাথায় রাখবা এই যে গামাটা দেখছো, এটা কি হচ্ছে ভাই গামা, গামাটা দেখতেই কি হচ্ছে একটা শেপের মতো না, ওই শেপটা দিয়ে কি করতে পারো তুমি যদি একটা বাড়ি মারো তাহলে কি হবে ভাই, সব থেকে বেশি মানে সেট করবে না বা ভেদন হবে না। যার কারণে এখান থেকে তুমি মাথায় রাখবা গামায়ের ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয় থাকে, তারপরে হয় থাকে বিটার, তারপরে হয় থাকে আলফার। সো এখান থেকে আবার বলতে পারে আয়নিত করার ক্ষমতা কি হবে, আয়নিত করার ক্ষমতা যখন বলবে তখন ঠিক তার উল্টাটা হবে, অর্থাৎ আলফার হবে বেশি, তারপরে হবে বিটার, তারপরে আমাদের হবে কি গামা। সো এইভাবে তুমি ভাইয়া জাস্ট একটুখানি মাথায় রাখবো, তাহলে দেখতে পারবা যে ভাই তোমার সবগুলো কনসেপ্ট কি হয়ে গেছে ভাইয়া মাথায় চলে আসছে। দেখো আমরা কত সহজে প্রত্যেকটা অপশনকে অ্যানালাইসিস করে আমরা এখান থেকে দেখলাম যে ভাই কোশ্চেনের আনসার আমাদের কিভাবে করতে হবে। সো চলেন নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনটা কি বলেছে আমাদেরকে ভাইয়া, নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে। অর্থাৎ ব্যাপন যে আছে আমরা জানি ব্যাপনটা কি আজকে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখন এই ব্যাপনটা যে আছে, ব্যাপনটা আসলে কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে এবং ব্যাপনটা কোনটার ক্ষেত্রে বেশি হবে সেটা একটুখানি লক্ষ্য করবো। আমরা জানি ব্যাপনটা হয় থেকে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি, স্বতঃস্ফূর্তভাবে যে প্রক্রিয়াটা ঘটে থাকে এটাকে বলা হয় ব্যাপন। এখন এই ব্যাপন যে আছে, এই ব্যাপনটা আসলে কোনটার ক্ষেত্রে হবে। এখন ব্যাপন জানার আগে আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্রের মধ্যে বলা আছে কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং ওই কনসেপ্ট থেকে আমি বলতে পারি যে কোনো গ্যাসের ব্যাপন হার কি হয় আর ইকুয়াল হচ্ছে ভি বাই টি, অর্থাৎ প্রতি একক সময় কি পরিমাণ আমাদের কি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে একক আয়তনে, সেটাকে আমরা বলতেছি ব্যাপন হার। এবং এইখান থেকে গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী জানি আর কি হবে ভাই, ব্যস্তানুপাতিক ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং এখান থেকে আমি বলতে পারি কোনো গ্যাসের ব্যাপন হার তার কি হয় থেকে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এবং তাপমাত্রার সাথে কোনো গ্যাসের ব্যাপন হার কি থেকে বর্গমূলের সমানুপাতিক হয় থেকে, এবং চাপের সাথে কি হয় থেকে ভাই সমানুপাতিক সম্পর্ক হয়। সো ওইগুলো কনসেপ্ট যদি তুমি জানতে পারো ভাইয়া, তার এই কোশ্চেনটা আনসার করা তোমার জন্য জাস্ট চোখের পলকে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেমনে ভাইয়া, ওই যে বলছি কোনো গ্যাসের ব্যাপন হার যেখান থেকে আমি দেখতেছি তাপমাত্রা যেটা আছে এটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমি কোনো গ্যাসের ব্যাপন হার অর্থাৎ ছড়িয়ে পড়ার প্রবণতা সর্বাধিক হবে, যেহেতু ব্যাপন সর্বাধিক হবে তার মানে কি ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি হবে। সো যেখানে আমি দেখতেছি তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক, যার কারণে এই 5 ডিগ্রি সেলসিয়াস, এই 5 ডিগ্রি সেলসিয়াস যেহেতু তাপমাত্রা কম, যার কারণে আগে ভাগেই শেষ হয়ে যাবে। তাহলে দেখো ভাই এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমাদের কি হবে যে ভাইয়ার রিলেশন দেখতে হবে, এদের মধ্যে আমাদের কি হবে আগে ছড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাবে। যার কারণে আমি এখান থেকে দেখতেছি ভাই এখানে কি আছে কার্বন মনোক্সাইড আর একটা কি আছে নিয়ন। এখন এদের আণবিক ভরের সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করি তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। নিয়নের ক্ষেত্রে আণবিক ভর কত জানি আমরা ভাইয়া 20, আর এইখানে আমাদের কার্বন মনোক্সাইড যে আছে, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর কত হচ্ছে, কার্বনের 12, অক্সিজেন হচ্ছে 16, আর 12 16 আমি কত পাচ্ছি ভাই 28। সো এইটার আণবিক ভর কি হচ্ছে ভাইয়া বেশি, এইটার আণবিক ভর কি হচ্ছে বেশি। আণবিক ভর যদি বেশি হয় তাহলে তার ছড়িয়ে পড়ার প্রবণতা কি হবে কমে যাবে, যার আণবিক ভর কম তার ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। যার কারণে নিয়ন যে আছে, নিয়নের ক্ষেত্রে আমি দেখতেছি যে এটার আণবিক ভর কম, যার কারণে এটা ছড়িয়ে পড়ার প্রবণতা সব থেকে বেশি। দেখো কত সহজে আমরা এই কোশ্চেনটার আনসার করে ফেললাম। চলেন নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে। এখন কোন যৌগটি আসলে আমাদের কি হয়ে থাকে সিস ট্রান্স সমানুতা, বা আমরা যেটাকে বলে থাকি জ্যামিতিক সমানুতা। এই সিস ট্রান্স সমানুতা বা জ্যামিতিক সমানুতা যে আছে, এই জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে শর্ত দুইটা মানতে পারলেই তুমি ভাই এখান থেকে এই কোশ্চেনটাকে আনসার করা তোমার জন্য একবারে ইজি হয়ে যাবে। সেই শর্তটা কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে বা জ্যামিতিক সমানুতা আমরা বলতে পারি। জ্যামিতিক সমানুতা যে আছে, এই জ্যামিতিক সমানুতাকে আমরা কি হয় অ্যাপ্রোচ করব। জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে কি হয় থাকে ভাই, জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হতে পারবে না। এখন কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন মানে কি, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন মাঝে হচ্ছে নিজ অক্ষের মধ্যে ঘুরতে পারবে না, অর্থাৎ এদের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে তাহলে এরা আর নিজের অক্ষের মধ্যে কি করতে পারবে না, ঘুরতে পারবে না। এবং কার্বনের কি হবে না, কার্বনের একই পাশে একই মূলক একই মৌল বা মূলক থাকতে পারবে না।
মূলক থাকতে পারবে না। এখন একটুখানি আমরা যদি লক্ষ্য করি, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে এদের মুক্ত ঘটনা সম্ভব হয় না। আবার কার্বন নাইট্রোজেনের মধ্যে দ্বিবন্ধন থাকলে এরা মুক্ত ঘটনা সম্ভব হয় না। আবার নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে দ্বিবন্ধন থাকলে এরা মুক্ত ঘটনা সম্ভব হয় না। সো এইটা আমরা কি করতে পারলাম ভাইয়া, যে কার্বন কার্বন মুক্ত ঘটনা হবে না, এই জিনিসটা দেখলাম। এখন কার্বনের একই পাশে একই মৌল থাকতে পারবে, মৌল থাকতে পারবে না। এটা কিরকম জিনিস একটুখানি দেখেন, কার্বন কার্বন ধরেন দ্বিবন্ধন আছে, এখন এইখানের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে আবার কি আছে, একই কি আছে, যে মুক্ত মূলক আছে, বা কি বললাম আমরা ভাই, মূলক বা মৌল আছে। তাহলে এইখানের মধ্যে বললাম ক্লোরিন, এইখানের মধ্যে ক্লোরিন আছে, তাহলে একই দিকে একই জিনিস আমাদের থাকা যাবে না, এক্ষেত্রে আমাদের হবে না। আমরা বলতেছি একই দিকে একই জিনিস থাকা যাবে না, তাহলে কিরকম হবে, ধরো কার্বন কার্বন কি আছে, দ্বিবন্ধন আছে, এখন এইখানের মধ্যে হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে আমি কি বললাম, ক্লোরিন আছে, অর্থাৎ একই হাতে কি থাকবে না, দুইটা আলাদা আলাদা জিনিস থাকতে হবে। এইখানের মধ্যে আমি কি বললাম ভাই, ক্লোরিন আছে, এইখানের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে আমি এখান থেকে দেখতেছি এই ক্লোরিন যে আছে, এই এটার আণবিক ভর বেশি হয় থাকে, এটার আণবিক ভর হচ্ছে কি বেশি আছে, বাট দুই দিকে কি আছে, রিভার্স হয়ে আছে। বাট এইখানের মধ্যে যদি এরকম হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এইখানের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে আমি বলতেছি হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে ক্লোরিন আছে, এবং এইখানের মধ্যে ক্লোরিন আছে। বাট এই যে ভারীগুলো যে গ্রুপগুলো রয়েছে সেটা নিচের দিকে আছে, বাট ঠিক তার অপর দিকে হাইড্রোজেন যে আছে এটা হালকা গ্রুপগুলো আছে। তার মানে এরা কি হচ্ছে, এদেরকে বলবো আমরা সিস। কারণ কি, এরা সিস অবস্থায় আছে। সিস অবস্থায় কেন, কারণ ভারীগুলো এক পাশে, হালকাগুলো এক পাশে। বাট যখন আমাদের কি হবে, রিভার্স হয়ে থাকবে, তখন সেটাকে বলবো আমরা ট্রান্স, বা বিপরীত আমরা বলতে পারবো। সো এইটা হচ্ছে সিস ট্রান্স হচ্ছে সমানতা। সো এখান থেকে আমরা যদি একটুখানি অপশনগুলো লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা আমাদের হবে। ফার্স্ট অপশনটা যদি দেখি, এখানের মধ্যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হচ্ছে, যার কারণে এই অপশনটা আমাদের হবে না। এখন এইখানের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এইখানের মধ্যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, যে কার্বন কার্বন আমি বললাম এই কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এইখানের মধ্যে কি আছে ভাই, ক্লোরিন আছে, এইখানের মধ্যে কি বললাম, হাইড্রোজেন আছে, আবার এইখানের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে ক্লোরিন আছে। হ্যাঁ, এইটার মধ্যে আমাদের সম্ভব, আর এইটা হচ্ছে কি সিস ট্রান্স সমানতা, এটার ক্ষেত্রে দেখানো সম্ভব হবে। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে ভাইয়া বাকি অপশনগুলো কেন হলো না, এটা কি ভুল করছে। এই যে ভাইয়া বললাম কার্বনের একই হাতে কি থাকবে না, একই পাশে দুইটা জিনিস সেম সেম থাকা যাবে না। সো সেম সেম আমাদের এইখানের মধ্যে 3 নম্বর অপশনের মধ্যে আছে, সেম সেম হাইড্রোজেন হাইড্রোজেন আছে, যার কারণে এই অপশনটা হলো না। এখন এইখানের মধ্যে দেখতেছি আমরা এই অ্যালকোহল ইথানোইক অ্যাসিড যে আছে, এরকম অ্যাসিডিক মূলক আমাদের আছে। সো অ্যাসিডিক মূলক থাকলে আমি কি বলছি যে ভাই এটা সমানতা হবে, সমানতা হওয়ার অর্থাৎ সিস ট্রান্স সমানতা হওয়ার কন্ডিশনটা হচ্ছে কি, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হতে পারে না, তারপরে কার্বনের একই পাশে সেম জিনিস থাকা যাবে না। সো ওই কনসেপ্ট থেকে আমরা খুব সহজে এখান থেকে কি করলাম, এই কোশ্চেনটাকে ক্র্যাক করে ফেললাম। চলেন নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি ইথাইল বেনজিনকে কি বলেছে, ইথাইল বেনজিন। ইথাইল বেনজিন বলতে আমাকে কি বোঝাচ্ছে ভাইয়া, এই যে বেনজিন যে আছে বেনজিন মূলক, এই বেনজিন মূলকের মধ্যে আমি কি করবো, ইথাইল মূলক লাগাই দেবো, C2H5, এই যে এটা ইথাইল মূলক। এখন ইথাইল বেনজিনকে ক্ষারীয় পটাশিয়াম কি বলছে, যে ভাইয়া ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে রয়েছে এটা তীব্র জারণ ঘটায় থাকে, অর্থাৎ সেই লেভেলে জারণ হয়ে থাকে। সো এর সাথে তাপ দেওয়া হলে, এর সাথে কি করবো ভাইয়া, এর সাথে তাপ দেওয়া হলে নিচের কোনটি উৎপন্ন হয়। এর সাথে যদি আরেকটা মূলক নাও, এটাও একটু মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেট যদি যে কোনো একটা তুমি হচ্ছে বিকারক হিসেবে কাজ করাও, তাহলে এখান থেকে বেসিক্যালি যে জিনিসটা উৎপন্ন হয় থেকে, অর্থাৎ এখানে জারণ ঘটে, জারণ ঘটার ফলে কি হবে ভাইয়া, এই যে এইখানে আমাদের সাইড সিকল যে রয়েছে, এই সাইড সিকলটা কি হয় থেকে অ্যাসিডিক, দিন শেষে কি হয় থেকে জারণ ঘটতে 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 আমাদের অ্যালকাইল মূলকটা কি হয় থেকে অ্যাসিডিক মূলকে কনভার্ট হয় থেকে, যার কারণে C+H উৎপন্ন হবে, যেটাকে আমরা বলতেছি কি ভাই, বেনজোইক অ্যাসিড। অর্থাৎ এখান থেকে টলুইন যে আছে, টলুইন আমি কখন বলতে পারতাম যে ভাই এরকমটা হলে আমরা বলতে পারতাম যে কি হবে, সাইড সিকলে আছে এবং এখানের মধ্যে কি আছে, অ্যালকাইল মূলকে আছে। সো তখন আমরা বলতে পারতাম টলুইন। সো যার কারণে এখানে টলুইন উৎপন্ন হয় না। ইথেন, এখান থেকে তো অ্যালকেন প্রস্তুত হওয়ার কোনো কনসেপ্টই আমরা দেখতেছি না। সো ইথেনও প্রস্তুত হবে না, এখান থেকে বেনজিনও শুধুমাত্র প্রস্তুত হবে না। তাহলে আমরা দেখতেছি ফ্যান্টাস্টিক ভাবে কি হয়ে গেছে ভাইয়া, বেনজোইক অ্যাসিড আমাদের উৎপন্ন হয়ে গেছে। দেখো জাস্ট চোখের পলকেই তুমি আনসার করতে পারবা, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার জন্য একবারে কি হবে, ইজি হয়ে যাবে, পানি ভাত হয়ে যাবে সবগুলো কোশ্চেন। চলেন আমরা নেক্সট কোশ্চেন দেখি। সো তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে ভাইয়া, তোমার বেসিক কনসেপ্ট, অর্থাৎ এই কোশ্চেনের আশেপাশে আদ্যপান্ত কি কি আছে, প্রত্যেকটা অপশনকে যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, তোমার জন্য সব থেকে কি হবে, ইজিয়েস্ট ওয়েতে কোশ্চেনগুলো আনসার করা একবারে কি হয়ে যাবে, দারুণ একটা সুযোগ হিসেবে কাজ করবে। সো চলেন এই কোশ্চেনটা আমরা একটুখানি দেখি। কি বলেছে, কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট, কি বলেছে, কার্বন ডাইঅক্সাইড যে আছে এর সম ইলেকট্রন, মানে এখানের মধ্যে যতটা ইলেকট্রন আছে ঠিক ততটা ইলেকট্রন বিশিষ্ট কোন আয়নটি আছে আসলে সেটা আমাকে বের করতে হবে। এখন এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আসলে কতটা ইলেকট্রন আছে আমরা সেটা একটুখানি বের করার চেষ্টা করব। ধরো আমি বললাম কার্বন ডাইঅক্সাইড, এখন এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন আমরা কত নম্বর মৌল জানি, 6 নম্বর মৌল। এখন আমরা এই কনসেপ্টটাও জানি, কোন একটা মৌলের মধ্যে যতটা প্রোটন থাকে ঠিক ততটাই কি থাকে, ইলেকট্রন থাকে, যার কারণে কার্বন হচ্ছে 6 নম্বর মৌল, যার কারণে তার ইলেকট্রন হচ্ছে কয়টা, 6টা। সো অক্সিজেন আছে কয়টা, 2টা আছে। সো একটা অক্সিজেনের প্রোটন সংখ্যা কত, 8, যার কারণে ইলেকট্রন আছে কয়টা, 8টা। সো এখানে 2টা যেহেতু আছে, যার কারণে 2 ইনটু কি হবে 8, অর্থাৎ 8 দুগুণ 16, আর 16 6 কত হয় থেকে, 16 6 হয় থেকে আমাদের 22। সো আমাদের 22টা ইলেকট্রন বিশিষ্ট আছে যে আয়নটা, সেই আয়নটাই আমাদের কি হবে, কাঙ্ক্ষিত আনসার হবে। চলেন আমরা একটুখানি প্রত্যেকটা অপশনকে অ্যানালাইসিস করি। নাইট্রোজেনের মধ্যে কি হয় থেকে 7 নম্বর মৌল, যার কারণে ইলেকট্রন হচ্ছে 7টা। অক্সিজেন হয় থেকে 8 নম্বর মৌল, যার কারণে তার ইলেকট্রন হচ্ছে 8টা। কিন্তু এখানে কি আছে, নেগেটিভ একটা চার্জ আছে, তার মানে নেগেটিভ চার্জ মানে সে কি করছে, ইলেকট্রন একটা গ্রহণ করছে, যার কারণে আমি বলতে পারছি 8 7 15 আর হচ্ছে কত 16। তাহলে এই অপশনটা কি আমাদের হচ্ছে
কোনোভাবেই হচ্ছে না। তাহলে আমাদের পরের অপশন কি বলছে যে ভাইয়া একটা অক্সিজেনের মধ্যে ইলেকট্রন থাকে কতটা, একটা অক্সিজেনের মধ্যে ইলেকট্রন থাকে 8টা। সো একটা অক্সিজেনের মধ্যে যদি ইলেকট্রন থাকে 8টা, এখানে আছে কয়টা পরমাণু ভাই, 3টা অক্সিজেন পরমাণু আছে, তার কারণে 3 কত হবে 24, কিন্তু এখানে আবার একটা আছে কি নেগেটিভ চার্জ, যার কারণে সে কি করবে আরো একটা ইলেকট্রন এর মধ্যে বিদ্যমান আছে। তাহলে 3:24 প্লাস হচ্ছে 1, তার মানে কতটা ইলেকট্রন 25টা, কিন্তু আমাদের লাগবে কতটা 22টা, যার কারণে এই অপশনটাও হবে না। তার পরবর্তী অপশন দেখো, ক্লোরিন যে আছে, ক্লোরিন আমরা কত নম্বর মৌল জানি, 17 নম্বর মৌল, এবং এই কারণে ইলেকট্রন আছে কতটা 17টা, আর অক্সিজেন হচ্ছে কত নম্বর মৌল 8 নম্বর মৌল, যার কারণে তার ইলেকট্রন হচ্ছে কটা 8টা, কিন্তু এখানে নেগেটিভ চার্জ থাকার কারণে একটা ইলেকট্রন আরো একটা কি করছে গ্রহণ করছে, যার কারণে 8 7 15 আমরা এখান থেকে বলতে পারি, আর এক হচ্ছে 16, অর্থাৎ টোটালি হচ্ছে কি আমাদের ভাইয়া। চলো এবার তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে যে অ্যামোনিয়াম প্লাস আয়ন যে আছে, এই অ্যামোনিয়াম প্লাস আয়নে উপস্থিতিতে নির্ণয়ের জন্য, অর্থাৎ কোনো একটা বিকারক দিয়ে আমরা কি করব, এই অ্যামোনিয়াম প্লাস আয়ন যে আছে এটা আমাদের নিশ্চিত করতে হবে সেই বিকারক আসলে কোনটা আছে সেটা আমাদেরকে এখান থেকে বের করতে বলেছে। এখন কোন বিকারকটা আসলে কোনটা কাজে ব্যবহার করা হয় থাকে বা কোন আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে, এটা তুমি জানতে পারলে খুব সহজে এই কোশ্চেনটা তুমি ক্র্যাক করতে পারবা। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যে আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড বেসিক্যালি অ্যালুমিনিয়াম 3+ আয়ন যে রয়েছে এটা শনাক্তকরণের ক্ষেত্রে কি হয় থাকে ব্যবহার করা হয় থাকে। এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড যে রয়েছে, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড বেসিক্যালি জিঙ্ক 2+, তারপরে Fe2+, তারপর হচ্ছে Fe3+, তারপর হচ্ছে তুমি এখান থেকে বেশ কয়েকটা, অর্থাৎ কপার যে আছে, কপার আয়ন শনাক্তকরণের ক্ষেত্রেও আমাদের কি থাকে ভাইয়া এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যে রয়েছে ব্যবহার করা হয়, অর্থাৎ অনেকগুলো আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়। ঠিক তার পরবর্তীতে দেখতেছি অ্যামোনিয়াম অক্সালেট যে রয়েছে, এই অ্যামোনিয়াম অক্সালেট কি করে থাকে ভাইয়া ক্যালসিয়াম আয়ন যে রয়েছে, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এইখানের মধ্যে বাকি যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে কি এটাকে বলা থাকে নেসলার বিকারক। পটাশিয়াম কি আছে ভাইয়া, পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট, অর্থাৎ এটাকে নেসলার বিকারক বলা থাকে। ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট যেটা আছে নেসলার বিকারক, নেসলার বিকারক বলা থাকে। এই নেসলার বিকারক দিয়ে কি হয় থাকে ভাইয়া, নেসলার বিকারক দিয়ে আমাদের কি থেকে যে অ্যামোনিয়াম আয়ন যে রয়েছে অ্যামোনিয়াম আয়নটা শনাক্তকরণ করে থাকে। এবং সোডিয়াম যে রয়েছে, সোডিয়াম আয়ন শনাক্তকরণ থেকে পটাশিয়াম পাইরো অ্যান্টিমুলেট দিয়ে যেটা হচ্ছে K2H2Hb2O7 দিয়ে আমাদের কি হয় থাকে শনাক্তকরণ করা হয়, যেটাকে আমাদের বলা হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমুলেট। এখন এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমুলেট দিয়ে আমরা কি করছি সোডিয়াম আয়নটা শনাক্তকরণ করছি। সো এইখানের মধ্যে প্রত্যেকটা অপশনকে তুমি যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে দেখো তোমার জন্য আনসার করা একবারে কি হবে পানি ভাত হয়ে যাবে। চলেন নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনটা কি বলেছে যে দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া হলো, অর্থাৎ দুধ থেকে আমরা কি করবো ভাইয়া ছানা তৈরি করবো। এখন এই দুধ থেকে ছানা তৈরি করার ক্ষেত্রে আসলে কোন প্রক্রিয়াটা ইউজ করা হয় থাকে, এখানে অনেক কয়টা পরীক্ষা দেওয়া আছে, যে একটা হচ্ছে জারণ, একটা কোয়াগুলেশন, গাজন, আর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আসলে কোন প্রক্রিয়াটা কোন কাজে ব্যবহার করা হয় থাকে এই বিষয়টা তোমার যদি জানা থাকে তাহলে তুমি খুব সহজে কি করতে পারবা ক্র্যাক করতে পারবা। তাহলে দেখো আমরা যদি অপশনগুলোকে একটুখানি অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোনটা আমাদের আনসার হবে। এখন ফার্স্ট অফ অল আমাকে বলেছে আর্দ্র বিশ্লেষণ। এখন আর্দ্র বিশ্লেষণটা আসলে কি হয় থাকে, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস আমরা যেটাকে বলি, এই আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস হচ্ছে কোনো পদার্থকে যদি আমরা কি পানির সাহায্যে বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন করে থাকি তখন এটাকে হাইড্রোলাইসিস বা পানির মাধ্যমে যে বিক্রিয়া হয়ে থাকতেছে সেটাকে আমরা বলতেছি আর্দ্র বিশ্লেষণ। এখন গাজন বা ফার্মেন্টেশনটা কি হয়ে থাকে, গাজন বা ফার্মেন্টেশন হচ্ছে অণুজীবের মাধ্যমে যদি নতুন কোনো পথের সৃষ্টি হয়ে থাকে তখন আমরা সেটাকে বলতে কি ভাই গাজন। কিন্তু এখানে কি এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটে নাই। তার এখান থেকে আমরা জানি দুধ যে রয়েছে দুধের মধ্যে কি থাকে কেসিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন থাকে। এখন এই প্রোটিনগুলো কি থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখন এই কেসিন নামক প্রোটিনগুলোর মধ্যে কি করা থাকে লেবুর রস অথবা ভিনেগার দেওয়া হয় থাকে তখন এইখানের মধ্যে বেসিক্যালি কোয়াগুলেশন বা কণা আকারের সিস্টেমের সৃষ্টি হয় থাকে। অর্থাৎ কণা আকারে কোয়াগুলেশন সিস্টেমগুলো যখন সৃষ্টি হয় থাকে তখন এইখানের মধ্যে কোয়াগুলেশনের মাধ্যমে কি হয় থাকে ভাইয়া কোয়াগুলেশন ঘটে থাকে। এই কোয়াগুলেশনের মাধ্যমে আমরা কি করে থাকি ভাইয়া এই যে দুধ থেকে এই কেসিন কণাগুলো কি হয় থাকে যে কলয়েডে পরিণত হয় থাকে এবং এইটা কলয়েড সিস্টেমের মাধ্যমে আমরা কি করে থাকি কোয়াগুলেশনের সৃষ্টি হওয়ার মাধ্যমে দুধ থেকে ছানাতে পরিণত হয় থাকে। যার কারণে কি হবে ভাইয়া এটা হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে আনসার। আর পরবর্তীতে আসছে ভাইয়া জারণ। এখন এই জারণ যে রয়েছে জারণে কি হয় থাকে যে অক্সিজেনের সাথে সরাসরি বিক্রিয়া করে, অর্থাৎ অক্সিডেশন ঘটানোর মাধ্যমে কি হয় থাকে ভাইয়া এখান থেকে বিক্রিয়া ঘটানোর মাধ্যমে নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় থাকে তখন সেটাকে জারণ বলা থাকে, যা আমাদের এখানের মধ্যে কোনোটার মধ্যেই ঘটনা ঘটেনি। যার কারণে ফ্যান্টাস্টিক ভাবে আমরা কি করলাম ভাইয়া এই কোশ্চেনটার আনসার আমরা করে ফেলতে পারলাম যে আসলে কোয়াগুলেশনটা কেন হইলো, যে এখান থেকে কি হয় থাকে কলয়েড যে আছে কলয়েড সিস্টেমের পরিণত হয় থাকে এবং কলয়েড সিস্টেমের পরিণত হওয়ার মাধ্যমে এখান থেকে দুধ থেকে ছানা তৈরি হয় থাকে। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনে কি বলেছে আর এইস হচ্ছে একটা রিডবার্গ ধ্রুবক যেটা আমরা জানি 10 96 78 এখান থেকে আমাদের কি হয় থাকে ভ্যালু হয় থাকে এবং এখান থেকে পার সেন্টিমিটার অথবা পার মিটার এককে নিয়ে কাজ করা হয়। এখন এই রিডবার্গ ধ্রুবক যে রয়েছে হাইড্রোজেন বর্ণালীর কি বলেছে হাইড্রোজেন বর্ণালী রয়েছে, এই হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের কোন সিরিজ বামার সিরিজের দ্বিতীয় লাইন কি বলেছে বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এখন আমরা জানি রিডবার্গ ধ্রুবকের সমীকরণটা কি হয় থাকে, রিডবার্গ ধ্রুবকের সমীকরণ হয় থাকে কি ভাইয়া যে নিউ বার ইকুয়াল লেখা যায় 1/λ ইকুয়াল কি লেখা যায় rh ইনটু হচ্ছে 1 ছোট মান স্কয়ার মাইনাস হচ্ছে 1 বড় মান স্কয়ার এবং এখান থেকে যদি হাইড্রোজেন হয় থাকে তাহলে এইখানের মধ্যে আমরা কি করি জেড স্কয়ার বলছিলাম, অর্থাৎ হাইড্রোজেনের জন্য আমরা কি জানি এটার মান কি থাকে 1 হয় থাকে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে কি করব ভাইয়া যেহেতু আমাকে বলছে রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালী, যেহেতু হাইড্রোজেন বর্ণালী বলছে যার কারণে জেডের মান অর্থাৎ পারমাণবিক সংখ্যা আমরা কত জানি 1, যার কারণে এই অপশনটা আমাদের বাদ দিয়েই আমরা এখান থেকে এই জিনিসটা নিয়ে কাজ করলে হয়ে যাবে। এখন বলেছে কি ভাইয়া বামার সিরিজ, আমরা জানি
হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কি থাকে সিরিজ থাকে, লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, পুন সিরিজ, হামপ্রেস সিরিজ, এরকম আমাদের সিরিজ থাকে। আর এই সিরিজের কি বলছে বামার সিরিজ, কি বলেছে বামার সিরিজ। আমরা জানি এটা হচ্ছে লাইমান সিরিজ, এটা হচ্ছে বামার সিরিজ। এখন এই লাইমান সিরিজের জন্য কি থাকে এন এর মান 1 হয়ে থাকে এবং বামার সিরিজের জন্য এন এর মান কি হয়ে থাকে 2 হয়ে থাকে এবং একমাত্র বামার সিরিজ যেটার মধ্যে কি হয়ে থাকে দৃশ্যমান আলোক রশ্মি হয়ে থাকে। এন্ড দেন এইখানের মধ্যে বামার সিরিজের ক্ষেত্রে কি বলছে দ্বিতীয় লাইন, বামার সিরিজের দ্বিতীয় লাইন, তার মানে হচ্ছে লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, পুন সিরিজ। অর্থাৎ এই যে 2 নাম্বার লাইন মানে কি এই যে 2 এর পরে কি হবে এইটা হচ্ছে তার ফার্স্ট লাইন, এইটা হচ্ছে ঠিক তার সেকেন্ড লাইন। আর এইটা যদি n1 এর মান কি হয়ে থাকে 2 হয়ে থাকে তাহলে n2 এর মান কি হবে ভাইয়া n2 এর মান হবে আমাদের 4। কারণ কি এই যে 3 এটা হচ্ছে 4, অর্থাৎ যেটা বলবে ঠিক তার যত লাইন বলবে তার সাথে তো কি করব ঠিক তত যোগ করে দেব। অর্থাৎ বামার সিরিজ বলছিল যার কারণে বামার সিরিজের জন্য কি হবে n1 এর মান আমাদের কি হইছে n1 এর মানের সাথে কি হবে n2 এর মান হচ্ছে কি জাস্ট যত সিরিজ বলছে যার কারণে কি হবে যেহেতু বলছে দ্বিতীয় লাইন যার কারণে এটা যুক্ত হয়ে গেছে 2, যার কারণে n2 এর মান আমি কত পাইছি ভাইয়া n2 এর মান পাইছি আমি এই যে 2 + 2 তার মানে হচ্ছে কি টোটালি 4। অর্থাৎ এখানে আমাদের ছোট মান কোনটা 2 না, আর এখানে বড় মান কোনটা 4 না, যার কারণে আমি এখান থেকে আনসারটা এখন খুব সহজেই কি করতে পারবো এবং চেয়েছে কি আমার কাছ থেকে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে। তার মানে কি এই যে নিউ বার যে রয়েছে রিনিউ বার নিলে আমাদের হবে না 1/λ নিতে হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বলছে যেটাকে আমরা ল্যামডা বলে থাকি। তাহলে 1/2 এর উপরে স্কয়ার মাইনাস 1 কি হবে 4 এর উপরে স্কয়ার। তার মানে এখান থেকে আমি কত পাচ্ছি rh ইকুয়াল আমি বলতে পারবো 1/4 মাইনাস 1/16। তাহলে এখান থেকে আমাদের কি আসছে লসাগু কত আসছে 16, আর এখান থেকে কত পাচ্ছি 4 মাইনাস কত হবে 1, 4 মাইনাস 1 rh যদি হয় থাকে তাহলে এখান থেকে কত পাচ্ছি ভাইয়া 3/16 rh পাচ্ছি। ভাই জাস্ট চোখের দেখা এই আনসারটা দিলে সাথে সাথে কি হয়ে যাবে ভুল হয়ে যাবে। কেন? কারণ তরঙ্গ দৈর্ঘ্য কি আছে ভাই 1/λ না, তাহলে কি হবে ল্যামডা উল্টায় দিলে কি হবে যে 16/3 কি হবে rh হয়ে যাবে। 16/3 কি হবে ভাইয়া rh হবে, অর্থাৎ 16/3 rh এইখানেও rh টা কি উপরের দিকে হবে না, কারণ কি এটা উপরে ছিল সো এটাও কি হবে নিচে চলে যাবে। সো এখানে আমি বলবো কি ভাই 16/3 rh। দেখো ভাই এখানে অপশন কি আছে এই যে 3 rh বাই হচ্ছে 16 দেওয়া আছে, আবার কি বলা আছে 16/3 rh দেওয়া আছে। তুমি জাস্ট কি করবা ভাইয়া এখান থেকে অপশন দেখেই তোমাকে চুজ করতে হবে যে আসলে কোনটা হবে। এখান থেকে যদি তোমাকে বলতো সর্বোচ্চ আর সর্বনিম্ন বলতো তাহলে সর্বোচ্চর জন্য কি হবে ভাইয়া আমরা জানি শক্তি যত বেশি হবে তার নিউ বারও তত বেশি হবে। এখন নিউ বার যদি বেশি হয় তাহলে ল্যামডার মান কি হবে সব থেকে কি হবে কম না, কারণ কি আমরা জানি সি ইকুয়াল কি লেখা যায় নিউ ল্যামডা। এই যে এখান থেকে আমরা জানি যে কি লেখা যায় সি ইকুয়াল লেখা যায় নিউ ল্যামডা। সো এই সি ইকুয়াল নিউ ল্যামডা যদি হয় থাকে তাহলে নিউ ইকুয়াল কি বলবো ভাই c/λ। সো নিউ এর যদি এটা যদি কম হয় থাকে তার মানে এটা আমাদের সর্বোচ্চ হবে। সো ওই কনসেপ্টগুলো থেকে আমরা এখান থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পার্ট যে আছে এটাও আমরা সলভ করতে পারি। সো চলেন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনটা বলেছে 100 মিলিলিটার 0.2 মোল সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনে 0.4 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে। তার মানে এখান থেকে আমি দেখতেছি যে ভাইয়া সোডিয়াম কার্বনেট যেটা হচ্ছে একটা ক্ষার এবং এইখানের মধ্যে কি দেওয়া আছে ভাইয়া একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। এখন অ্যাসিড এবং ক্ষার তোমার যাই থাক বা দুইটাই অ্যাসিড থাক কি থাক না থাক ইটস ডাজন্ট ম্যাটার। তুমি জানো ভাইয়া যখন অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কি হয় থাকে যে ভাই বিক্রিয়া করতে হয় অথবা ক্ষার আর অ্যাসিডের মধ্যে যখন বিক্রিয়া করতে হয় অথবা যদি একাধিক অ্যাসিড বা একাধিক ক্ষার যদি দেওয়া থাকে তাহলে আমরা ফর্মুলা কি জানি ভাইয়া সামেশন E1 S1 V1 ইকুয়াল আমরা কি জানি সামেশন E2 S2 V2 এবং এইখানের মধ্যে কি হয় থাকে ভাইয়া এইখানের মধ্যে E হচ্ছে তুল্য সংখ্যা, S হচ্ছে ঘনমাত্রা এবং V হচ্ছে কি আয়তন। সো এটা হচ্ছে কি তোমার অ্যাসিডের পার্ট, তুমি এখান থেকে বলতে পারো এটা হচ্ছে অ্যাসিডের জন্য মানে যতগুলো অ্যাসিড থাকবে তার এখানে সাম হবে, আর এইখানের মধ্যে যতগুলো বেস আছে তার জন্য আমাদের কি হবে এই পোর্শনটুকু হবে। সো এখান থেকে আমরা দেখবো জাস্ট এদের মধ্যে রিলেশন দেখেই আমরা হচ্ছে এখান থেকে বুঝে যাবো যে আসলে কি হবে। সোডিয়াম কার্বনেট যে আছে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে এখানে কার্বনেট কি হয়ে থাকে CO3 2 মাইনাস হয়ে থাকে, অর্থাৎ এখানে দুইটা সোডিয়াম আছে যার কারণে এখানে তুল্য সংখ্যা কি হবে এর জন্য দুইটার একটা আদান প্রদান করছে যার কারণে তুল্য সংখ্যা হচ্ছে কত ভাই 2 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা কি হয় থাকে ভাইয়া 1। সো এটা হচ্ছে অ্যাসিড এটা হচ্ছে ক্ষার। তাহলে এখন দেখো এইখানের মধ্যে এইটা কি দেওয়া আছে ভাইয়া V1, এটা হচ্ছে কি ভাইয়া 0.2 অর্থাৎ এটা হচ্ছে কি S1। তাহলে E1 এটা আমি বলতে পারি, তাহলে এখান থেকে আমি বলতে পারি E1 S1 V1 এইটা হচ্ছে কি ভাই আমাদের যে ক্ষারের পার্ট দেওয়া আছে এবং ঠিক তার সমান ওই দিকে কি হবে আমাদের ভাইয়া অ্যাসিডের পার্ট হবে। অ্যাসিডের পার্টের মধ্যে বলবো কি E2 S2 V2 বলবো। তাহলে এখান থেকে E1 এর মান আমি কত পাইছি E1 এর মান পাইছি 2 এবং S1 এর মান কত পাইছি S1 এর মান 0.2 এন্ড দেন এখান থেকে V1 এর মান কত পাইছি 100 মিলিলিটার। তাহলে এখান থেকে E2 এর ক্ষেত্রে কি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য E2 এর মান কত হবে যে ভাইয়া একটা ইলেকট্রন আদান প্রদান ঘটে যার কারণে E1 এর মান কি হবে সরি E2 এর মান আমাদের হবে 1 এবং S2 এর মান কত হবে এই যে ঘনমাত্রা এটা হচ্ছে S2 আর 0.4 এন্ড দেন এখান থেকে আমাদের কি আছে ভাইয়া আমাদের বলছে প্রশমিত করতে কত আয়তন লাগবে, কত আয়তন মানে কি আমাদের V2 আমাদের কাছ থেকে জানা যাচ্ছে। সো সেই V2 বের করতে পারলে কাজ শেষ। তাহলে এখান থেকে দেখো এক ঘর কি করলাম দশমিকের পর এক ঘর উঠাই দিলাম, এখানেও এক দশমিকের পর এক ঘর উঠে দিলাম, তার মানে 2 দুগুণ কত হবে 4 ইনটু কত ভাইয়া 100। ঠিক একই এইভাবে এদিকে 4 ইনটু কি আছে V2 আছে যার কারণে এই 4 নাই করে দিলাম, তাহলে V2 এর মান কত আসলো ফ্যান্টাস্টিক ভাবে 100 মিলিলিটার চলে আসলো 100 মিলিলিটার চলে আসলো। সো আমাদের পারফেক্ট বা কারেক্ট আনসার কি হচ্ছে ভাইয়া 100 মিলিলিটার। দেখো ভাইয়া তোমার অ্যাসিড ক্ষার যেভাবেই দেব যদি একাধিক অ্যাসিড দিত তাহলে এক পাশে আমি কি করলাম অ্যাসিডের পোর্শনগুলো যুক্ত করতাম আর এক পাশে কি করতাম যদি একাধিক ক্ষার দিত তাহলে আর এক পাশে আমি কি করতাম যুক্ত করতাম। দেখো এইভাবে আমরা খুব সহজেই কি করতে পারি ভাইয়া এই কোশ্চেনগুলোকে সমাধান করতে পারি। চলেন নেক্সট কোশ্চেনে মুভ করি।
নেক্সট কোশ্চেনে বলেছে নিচের কোন বিক্রিয়াটির ক্ষেত্রে মোলার সাম্যদ্রব্যক যে আছে এইখানের মধ্যে মোলার সাম্যদ্রব্যক একটা বলছে যে কেপি আর একটা হচ্ছে কেসি। এই মোলার সাম্যদ্রব্যক যে রয়েছে এই মোলার সাম্যদ্রব্যকগুলোকে একটাকে বলা যায়, আর কেপিকে বলা হচ্ছে আংশিক চাপে মোলার সাম্যদ্রব্যক এবং মোলার ঘনমাত্রায় সাম্যদ্রব্যক বলা হচ্ছে। এখন এদের মধ্যে বলছে কোনটা সমান হবে, কি হবে যে কোনটা আমাদের কি হবে ভাইয়া সমান হবে। এখন এইখানের মধ্যে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্কটা আসলে কিরকম হয়ে থাকে সেই বিষয়টা একটুখানি লক্ষ্য করতে পারলে তুমি বুঝতে পারবা যে ভাই কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক হয় থেকে মোলার সাম্যদ্রব্যকের মধ্যে কেপি ইকুয়াল কেসি আর টি কি বলা থাকে ভাই আর টি ডেলেন। এখন এইখানের মধ্যে কেপি এবং কেসি এর এই সম্পর্কটা এরা কিভাবে মাথা রাখবা, এখানের মধ্যে বলবা পিসি পার্সোনাল কম্পিউটার যেটা আছে এই ধরনের কেপি ইকুয়াল কেসি আর টি ডেলেন। এখন ডেলেন এর মান যদি কি হয় থাকে ভাইয়া ডেলেন এর মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো কেপি ইকুয়াল কি হবে ভাইয়া কেপি ইকুয়াল কেসি হবে। যদি ডেলেন এর মান কি হয় থাকে 1 হয় থাকে অর্থাৎ গ্রেটার দ্যান কি হয় থাকে ডেলেন এর মান যদি পজিটিভ হয় থাকে তাহলে আমি বলতে পারবো কেপি গ্রেটার দ্যান কি হবে ভাই কেপি গ্রেটার দ্যান কেসি হবে। যদি ডেলেন এর মান কি হয় থাকে নেগেটিভ হয় থাকে তাহলে আমি বলতে পারবো কি ভাইয়া যে কেপি লেস দ্যান কি হবে কেসি হবে। তাহলে এখান থেকে আমি ডেলেনের উপর ডিপেন্ড করতেছে। এখন তোমার মনে কোশ্চেন জাগতেই পারে ভাই ডেলেনটা আসলে কি। ডেলেনটা হচ্ছে ভাই উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস হচ্ছে কি ভাইয়া বিক্রিয়কের মোট মোল সংখ্যা, মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এইটা হচ্ছে কি ভাই আমাদের ভাইয়া এখান থেকে আমরা দেখবো এবং এটা আমাদের গ্যাসীয় অবস্থা আছে, গ্যাসীয় অবস্থার জন্য আমাদের বেসিক্যালি প্রযোজ্য হয় থাকে। এখন এইখানের মধ্যে আমরা দেখতেছি যে আসলে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কি রকমটা হচ্ছে সেটা একটুখানি লক্ষ্য করি। এখন এইখানের মধ্যে ফার্স্ট যে বিক্রিয়াটা আছে এই ক্ষেত্রে আমরা ডেলেনের মান কত পাবো, উৎপাদের মোল সংখ্যা কত আছে ভাই 2 যার মানে 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা কত, এখানে একটা 1 3 আছে আর এখানে আছে কি 1 4, তাহলে টোটালি হচ্ছে কি আমাদের ভাইয়া -2 আসছে যার কারণে নেগেটিভ আসছে, যার কারণে আমাদের কি হবে কেপি ইকুয়াল কেসি কি সমান হবে না, কি হচ্ছে ভাই নেগেটিভ হলে কেসিটা বড় হবে কেপিটা ছোট হবে, সো এই অপশনটা হলো না। তারপরে অপশন দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে উৎপাদকের ক্ষেত্রে মোল সংখ্যা কত, উৎপাদে 1 আর এখানে হচ্ছে কত 1, তার মানে এখানে টোটালি ডেলেনের মান উৎপাদের ক্ষেত্রে আছে 2 বিক্রিয়কের ক্ষেত্রে কত 1, যার কারণে এখানে কত আসছে 1 যেটা হচ্ছে কি ভাই পজিটিভ, তার মানে কেপি এর মান বড় কেসি এর মান ছোট, এই অপশনটা আমাদের হলো না। তারপরে অপশন দেখেন এইখানের মধ্যে এই অপশনটা যদি লক্ষ্য করি এখানের মধ্যে কি আছে উৎপাদের ক্ষেত্রে মোল সংখ্যা কত ভাইয়া 2, এখন এখান থেকে উৎপাদনের ক্ষেত্রে মোল সংখ্যা 2 মাইনাস কি হবে ভাইয়া বিক্রির ক্ষেত্রে এখানে একটা আছে 1 এখানে আছে 1, তার মানে এখানে আছে কত 2 আর 2 - 2 0 করলে আমাদের কত আসছে 0 আসছে যেটা হচ্ছে কেপি ইকুয়াল কেসি। সো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি হচ্ছে ভাইয়া এই কোশ্চেনের কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে যে ভাইয়া হাইড্রোজেন এর সাথে আয়োডিন গ্যাস দিয়ে বিক্রিয়া করে তাহলে হচ্ছে কি যে হাইড্রাইট উৎপন্ন হয় থেকে 2 মোল, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক এই অপশনটা যদি আমরা লক্ষ্য করি যে ভাইয়া এইখানে আমাদের উৎপাদের ক্ষেত্রে মোল সংখ্যা কত আছে, উৎপাদের ক্ষেত্রে মোল সংখ্যা আছে 2 এন্ড দেন বিক্রিয়ার ক্ষেত্রে মোল সংখ্যা কত 1, যার কারণে এখানে আছে পজিটিভ, যার কারণে যেটা হচ্ছে কি কেপি এর মান বড় হবে। সো এইভাবে দেখো খুব সহজে আমরা অপশনগুলোকে অ্যানালাইসিস করে এই কোশ্চেনের আনসার করে ফেললাম। চলেন নেক্সট কোশ্চেনে আমরা এখন মুভ করব। নেক্সট কোশ্চেন কি বলেছে ভাইয়া যে জিঙ্ক প্লাস যে আছে জিঙ্ক প্লাস থেকে কি হয়েছে জিঙ্ক সলিডে পরিণত হয়েছে অ্যাকোয়াস সলিউশন থেকে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি ঘটেছে এক্ষেত্রে আমাদের বিজারণ ঘটেছে। ও সিলভার প্লাস থেকে কি হয়েছে অ্যাকোয়াস সলিউশন থেকে সিলভারে পরিণত হয়েছে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে। তড়িৎদ্বার দুটির বিজারণ বিভব অর্থাৎ দুইটার ক্ষেত্রে কি দেওয়া আছে ভাইয়া বিজারণ বিভব যথাক্রমে দেওয়া আছে, ভ্যালু দুইটার ক্ষেত্রে দেওয়া আছে। এখন দুইটার ক্ষেত্রে ভ্যালু দেওয়া আছে, এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত, অর্থাৎ আমাদেরকে ই নট সেল বের করতে বলছে বা প্রমাণ তড়িৎদ্বার বিভব বের করতে পারছে। এখন প্রমাণ তড়িৎদ্বার বিভব যে রয়েছে এটার ক্ষেত্রে বের করার ক্ষেত্রে তোমাকে ভাই ফার্স্ট অফ অল একটা শর্টকাট ট্যাকটিক্স তোমাকে দেখাবো, জাস্ট খুব বেশি বড় কিছু নয়, সেটা হচ্ছে কি ভাই ই নট সেল ইকুয়াল আমি বলবো ই নট সেল ইকুয়াল আমি বলবো বড় মান মাইনাস কি বলবো ভাইয়া বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান। এখন এখানে একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে ভাইয়া তোমাকে এইখানের মধ্যে তুমি যে দুইটা কি করবা অ্যানোড বা ক্যাথোড তুমি যাই নাও সেইখানের মধ্যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটারই কি হতে হবে একই প্রকৃতির হইতে হবে, অর্থাৎ দুইটাই জারণ মান নিতে হবে অথবা দুইটারই কি হতে হবে বিজারণ মান নিতে হবে। যেহেতু এখানের মধ্যে দুইটার ক্ষেত্রে আমাদের বলা আছে বিজারণ মান, সো আমাকে আর চেঞ্জ করার দরকার নাই, এটা নিয়ে আর কোনো প্যারা খাওয়ার দরকার নেই। এখন এইখানের মধ্যে দুইটাই যদি জারণ দেওয়া থাকতো আমি তাহলে দুইটাই জারণ নিয়ে কাজ করতাম, আর যেহেতু আমাদের দুইটাই কি দেওয়া আছে বিজারণ দেওয়া আছে, সো আমাদের আর কোনো বেগ পেতে হবে না। অর্থাৎ যদি একটা জারণ দেওয়া থাকতো আর একটা বিজারণ দেওয়া থাকতো তাহলে তুমি যেটা জারণ দেওয়া আছে সেটাকে বিজারণে কনভার্ট করতে অথবা যেটা বিজারণ আছে সেটাকে জারণে কনভার্ট করতে, অর্থাৎ দুইটাকে আমাদের একই প্রকৃতির বানাতে হবে। সো আমাদের যেহেতু এখানে বলে দেওয়া আছে দুটো একই প্রকৃতির, যার কারণে এখান থেকে -0.76 বড় নাকি +0.80 বড়, অবভিয়াসলি হচ্ছে +0.80 বড়, যার কারণে বড় মান হিসেবে আমি কি করলাম 0.80 কে বসাই দিলাম। আর এইখানের মধ্যে কি আছে ভাই মাইনাস আছে না, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল 0. কি আছে ভাই 76, এটা যেহেতু ছোট মান যার কারণে এদেরকে আমি যোগ করলে কত হচ্ছে 6 আর 8 7 কত হয়ে যাবে ভাই 15 আর 1 পয়েন্ট কি আসবে 56 হচ্ছে কি হবে প্লাস এত কি হবে ভোল্ট আমাদের দাঁড়াবে। সো আমাদের -0.04 হবে না, 0.04 হবে না, এটা হবে না, তাহলে ফ্যান্টাস্টিক হবে আমাদের ডি নাম্বারটা কি হচ্ছে ভাইয়া কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। দেখো এইটা নিয়ে তোমরা অনেক ভেবা চাকাইছিলা, একাডেমিক লাইফে অনেক বেগ পেয়েছো যে ভাই এটা ম্যাথকে আমি কিভাবে সলভ করবো, এখানে তোমরা অক্সিডেশন তারপরে অ্যানোডে হয় এটা হয় ওটা হয় অনেক কিছু জানছিলা, বাট এখানে কি জাস্ট একটা শর্টকাট ট্যাকটিক্স এর মাধ্যমে কি করতে পারলা খুব সহজেই সমাধান করতে পারলা। সো চলেন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করবো।
নেক্সট কোশ্চেনে বলেছে কি ভাইয়া এইখানের মধ্যে একটা যৌগ দেয়া আছে। এখন এটা একটা কোনো একটা যৌগ দেয়া আছে। এখন যৌগটার আমরা নামকরণে দেখব এন্ড দেন এখান থেকে আমরা দেখব যে আসলে এদের কার্বন পরমাণু সমূহের মধ্যে সংকরণ কি ধরনের ঘটে। কি বলছে? কার্বন পরমাণুর মধ্যে সংকরণ কি ধরনের ঘটে। এখন আমরা জানি যে সংকরণ কি হয় থাকে ভাইয়া? অরবিটালের সংকরণ ঘটে থাকে। এখন এই সংকরণ যে রয়েছে কোনোভাবে ইলেকট্রনের ঘটে না, সংকরণটা আমাদের ঘটে থাকে অরবিটালের। এখন এই সংকরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংকরণ আছে, যেমন sp sp2 sp3 এরকম সংকরণ আছে, sp3d এরকম সংকরণ আছে। এখন এইখানের মধ্যে কার্বনের মধ্যে যে সংকরণগুলো ঘটে থাকে সেটা একটুখানি তুমি লক্ষ্য করতে পারলেই বুঝতে পারবা যে আসলে এই কোশ্চেনের আনসার কি হবে। ধরো কার্বন কার্বন কি আছে ভাই? সিঙ্গেল বন্ধন আছে, তাহলে আমরা বলবো এটা কি হচ্ছে ভাই? sp3 সংকরণে সংগঠিত আছে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে আমরা সেটাকে বলবো কি ভাই? sp2 সংকরণে সংগঠিত আছে। যদি কার্বন কার্বন ত্রিপল বন্ধনে থাকে তাহলে সেটা কি আছে ভাই? sp সংকরণে সংগঠিত আছে। সো এই সংকরণে সংগঠিত এইখানের মধ্যে যৌগটা থেকে আমরা দেখতে পারবো যে আসলে কোনটার মধ্যে কোন ধরনের সংকরণ আছে। এখন এইখানের মধ্যে দেখতেছি দুই দিক থেকেই তুমি ভাই নাম্বারিং করতে যাও নামকরণের ক্ষেত্রে, তাহলে তুমি যে কোনো দুই দিক থেকে যেতে গেলেই হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কার্বন এটা, 2 নাম্বার কার্বন এটা, 3 নাম্বার কার্বন এটা, 4 নাম্বার কার্বন এটা। তাহলে এখানে 4টা কার্বন আছে, যার কারণে কি হবে? ওয়ার্ড রুট কি হবে? বিউট হবে। কি হবে? বিউট হবে। এখন ওয়ার্ড রুট যদি বিউট হয়, এখানের মধ্যে কি আছে ভাই? বিউট আছে, বুঝলাম। এখন এইখানের মধ্যে বিউট যে আছে শাখা শিকল নাই, যার কারণে আমাদের কি হবে ভাই? শাখা শিকল আমাদেরকে নিয়ে এখানে প্রিফিক্সের মধ্যে কোনো কিছু বসাতে হচ্ছে না। তাহলে ওয়ার্ড রুট দিয়ে আমি শুরু করলাম। তাহলে বিউট এইখানের মধ্যে কি আছে? 1 নাম্বার কার্বন আর কি আছে? 3 নাম্বার কার্বনের মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে, যার কারণে বিউট 1 কি করব? 3 ডাইইন। ডাইইন বলবো, ডাইইন বলবো। কারণ কি? অ্যালকেন অ্যালকিন অর্থাৎ নামের শেষে কি হবে? ইন যুক্ত হবে, যার কারণে আমি বলবো বিউট 1,3 ডাইইন। এখন বিউট 1,3 ডাইইন যে আছে এইখানের মধ্যে দেখবো সংকরণ কি ধরনের, কোনটাতে কি ধরনের সংকরণ আছে। তাহলে এইখানের মধ্যে এই কার্বনটার সাথে কি আছে ভাই? দ্বিবন্ধন যুক্ত আছে না? এখন এই কার্বনটাকে যদি একটুখানি আমি এক্সপ্যান্ড করি তাহলে তুমি বুঝতে পারবা যে ভাই আসলে ঘটনা কি ঘটছে। সেটা হচ্ছে এইখানের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এখানের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে দ্বিবন্ধন আছে, এখানের মধ্যে হাইড্রোজেন আছে একটা, এইখানের মধ্যে কি আছে? কার্বন আছে, এখানের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এখানে দ্বিবন্ধন আছে। এন্ড এইখানের মধ্যে আমি দেখতেছি যে ভাই কার্বন আছে, এইখানের মধ্যে কি আছে? দুইটা হাইড্রোজেন এইদিকে দুই পাশে আছে। তাহলে এইখানের মধ্যে এই কার্বনের সাথে কি আছে? দ্বিবন্ধন আছে, যার কারণে দ্বিবন্ধন থাকলে আমরা কি বলেছি ভাইয়া? sp2 সংকরণে সংগঠিত, যার কারণে এই কার্বনটা হচ্ছে sp2 সংকরণে সংগঠিত। এইখানের মধ্যে দেখতেছি দ্বিবন্ধন আছে এখানে, সো এইখানের মধ্যে এইটাও কি হবে? sp2 সংকরণে সংগঠিত হবে। এই কার্বনের মধ্যে দেখতেছি এখানেও কি আছে? যে কোনো এক পাশে কি আছে ভাই? যেটা আগে আছে সে দ্বিবন্ধন যেটা সেটা হচ্ছে আগে প্রায়োরিটি পাবে, যার কারণে এরা কি হচ্ছে ভাই? sp2 সংকরণে সংগঠিত। এখন এইখানে এই কার্বনটার ক্ষেত্রে দেখতেছি কি আছে? এখানে দ্বিবন্ধন আছে, এখানে যদি দ্বিবন্ধন আছে যার কারণে এটা হচ্ছে কি ভাই? sp2 সংকরণে সংগঠিত, যার কারণে এখানকার প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি প্রত্যেকটা কি আছে? sp2 সংকরণে সংগঠিত আছে, যার কারণে এটার আনসার কি হবে? এইটা হবে। যদি কোনোটার ক্ষেত্রে এরকম দেখা দিত যে ভাই একটা হচ্ছে কি সিঙ্গেল বন্ধন আছে, ধরো এইরকম সিঙ্গেল বন্ধন আছে, এইখানের মধ্যে বললাম CH3, এইখানের মধ্যে বললাম CH3, তার এখানের মধ্যে কি ভাই? HH বললাম, তার মানে এখানে প্রত্যেকটা কার্বন কি আছে? sp3 সংকরণে সংগঠিত আছে, কারণ কি এদের মধ্যে সিঙ্গেল বন্ধন আছে। সো এইটা জিনিস মাথায় রাখতে পারলে তোমার জন্য আনসার করা কি হবে? একবারে পানি ভাত হয়ে যাবে। সো দেখো আমরা কত সহজে কি করতে পারলাম ভাইয়া? কোশ্চেনটার আনসার করে ফেলতে পারলাম। চলেন আমরা আমাদের নেক্সট কোশ্চেন অর্থাৎ সর্বশেষ যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা দেখব যে ভাই নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন যে আছে হাইড্রোজেন বন্ধনের মধ্যে কোনটা সবথেকে বেশি মানে শক্তিশালী হয়ে থাকে সেই বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইছে। এখন হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আসলে কি কি হয়ে থাকে? হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে যে ঘটনাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মৌলটাকে অধিক কি হতে হবে? ছোট হতে হবে, অর্থাৎ ছোট মৌল হতে হবে বা ছোট আকৃতির হতে হবে। অ্যান্ড দেন এখান থেকে এই মৌলটা যারা রয়েছে এই মৌলটার সাথে কি করতে হবে ভাইয়া? যে কিছু স্পেসিফিক মৌল আছে যে মৌলগুলোর সাথে সরাসরি আমাদের হাইড্রোজেন যুক্ত থাকতে হবে, অর্থাৎ ফন আমরা যেটাকে বলি, অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই মৌলের সাথে সরাসরি আমাদের কি হতে হবে ভাইয়া? হাইড্রোজেন যুক্ত থাকতে হবে এবং অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হতে হবে। তাহলে এই মৌলগুলোর ক্ষেত্রে আমাদের কি দেখা যাবে ভাইয়া? যে হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যাবে। এখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যে রয়েছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হতে হবে এবং আকৃতি ছোট হতে হবে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারবো ভাইয়া? হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করতে পারবো। এখন হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আরেকটা বিষয় বলা ছিল অধিক তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সব থেকে বেশি মানে থাকবে সেটাই সব থেকে বেশি মানে কি হবে ভাইয়া? শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কনস্ট্রাক্ট করবে। তাহলে এখান থেকে দেখো হাইড্রোজেন যে আছে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি? তড়িৎ ঋণাত্মকতার মান জানি 2.1, অক্সিজেনের মান কত হয় থেকে 3.5, হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় থেকে 2.1, সালফারের ক্ষেত্রে কত জানি 2.6, সালফারের ক্ষেত্রে কি হয় থেকে 2.6, এন্ড দেন হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে জানি কত 2.1 এবং ফ্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ হয় থেকে 4 আর নাইট্রোজেনের ক্ষেত্রে কত হয় থেকে 3 হয় থেকে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2.1 হয় থেকে। সো এইখানের মধ্যে যদি তুমি দেখো ভাইয়া এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স এবং এদের মধ্যে ডিফারেন্স যদি করো তাহলে তুমি দেখতে পাচ্ছ হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে সবথেকে কি হয় থেকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য পাওয়া যায়, আর যার মধ্যেই সবথেকে বেশি মানে কি হবে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য পাওয়া যাবে, তার মাঝেই আমরা দেখতে পারবো সবথেকে শক্তিশালী কি হবে ভাইয়া? হাইড্রোজেন বন্ধন হবে। সো এর মাধ্যমে আমরা বুঝে গেলাম যে এই কোশ্চেনের ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি হলো ভাইয়া? হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন। সো দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন কিন্তু তোমার ভাই তোমার কনসেপ্ট
অ্যাট এ টাইম তুমি শর্ট টাইমের মধ্যে আনসার করতে পারতেছো না কিনা, অ্যান্ড দেন তোমার এখান থেকে ক্যাপাবিলিটি আছে কিনা যে আসলে কোশ্চেনটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, এই সবগুলো বিষয় কিন্তু কী করা হয় ভাইয়া, চেক করা হয়। সো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে সব কিছু ডিটারমাইন্ড হয়েই ভাই পরীক্ষার হলে তোমাকে বসতে হবে। সো এই যে তোমরা যারা এসএসসি 26 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে ভার্সিটি ইউনিট আইসু ব্যাচ আমাদের লঞ্চ করা হয়ে গেছে। সো এইখানের মধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডেডিকেটেডলি এমসিকিউ এবং রিটেনের ক্লাস থাকবে 20টি করে, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি তোমার বেসিক থেকে একবারে প্রো লেভেল পর্যন্ত যতটুকু প্রয়োজন তোমাদের ঠিক ততটুকু আমরা কনসেপ্ট গুছিয়ে দেবো এই ক্লাসগুলোর মাধ্যমে। এবং এক্সামের জন্য তোমাদের থাকতেছে একবারে হচ্ছে কি অধ্যায় ভিত্তিক আমাদের পরীক্ষা, এবং গিফট আইটেম হিসেবে তোমরা বাংলা এবং ইংলিশের ক্লাস পেয়ে যাচ্ছ। যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য আমাদের ডেডিকেটেডলি 40টি রেকর্ডেড ক্লাস থাকতেছে। এছাড়াও তোমরা হচ্ছে এখান থেকে আমাদের এই এক কোর্সের মাধ্যমে ঢাবি, রাবি, জবি, গুচ্ছ সব কোর্সের কি পাবা ভাইয়া, সব কোর্সের হচ্ছে প্রস্তুতি তুমি এখান থেকে, অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তুমি সুন্দর মতো কমপ্লিট করতে পারো। এবং এখান থেকে তোমাদের আরও একটা চমকপ্রদ বিষয় হচ্ছে তোমরা এই কোর্সে এনরোল করার সাথে সাথেই প্রিন্টেড লেকচার শিট কুরিয়ারের মাধ্যমে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে, এবং যে লেকচার শিটগুলো আমরা খুবই কম্প্যাক্টভাবে আমাদের টিচার প্যানেল রেডি করেছে, এবং পরীক্ষার আগে জাস্ট টু দ্য পয়েন্ট বা জেস্ট পয়েন্টগুলো যেগুলো তোমার দেখে না গেলেই হবে না, ঠিক ওইগুলো পয়েন্ট নিয়ে আমাদের কি হয়েছে এই লেকচার শিটগুলো কনস্ট্রাক্ট করা হয়েছে। সো তোমরা যারা এখনো আমাদের এই কোর্সে এনরোল করা নাই খুব দ্রুত এনরোল করে ফেলো, এবং তুমি তোমার ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকো। সো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে কোনো একটা লাইভ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।